অনেকগুলো কাজ করতে পারতেন এই সরকার, যেটা করেন নাই। ওনারা প্রায় 1.5 বছর সময় পেয়েছেন। আমি নিজে সরকারে ছিলাম, 5 বছর ছিলাম সরকারে, সরকারের নিয়ম কানুন জানি। ফখরুদ্দিন সাহেব মিলিটারির কথা শুনতেন। এইসব ভুল ধারণা করলে রাজনীতিবিদ হতে পারবেন না। উনি মিলিটারিকে জি হুজুর করে চলতেন, এটাই ছিল সেই সরকার। এবং তার পিছনে ছিল ভারত। আমাদের ভুলে গেলে চলবে না যে 2008 সালে ডিলিমিটেশন করা হয়েছিল, যে 2014 সালের আগে আমাদের ভালো নির্বাচন হয়েছে। প্রথমেই আমি এই ন্যারেটিভটাকে চ্যালেঞ্জ করছি। আমার হিসেবে 2001 সালের পরে বাংলাদেশে কোনো ভালো নির্বাচন হয় নাই। প্রকৃতপক্ষে আমরা 25 বছর পরে আমরা একটা ভালো নির্বাচনের আশা করছি, হবে কিনা এখনো বলতে পারছি না। তো 2008 সালের নির্বাচনটাকে আমি আমার অনেক লেখায় এটাকে ম্যানেজড নির্বাচন বলেছি। ম্যানেজড কেন বলেছি, একটু আগে আকন সাহেব এখানে খুব প্রশংসা করে গেলেন ফখরুদ্দিন সাহেবের, উনি থাকলে ভালো হতো। বাংলাদেশে যে ভারতীয় সম্প্রসারণবাদ বিস্তার লাভ করেছে, এই সম্প্রসারণবাদ বিস্তার লাভ করার পেছনে ফখরুদ্দিন মঈনুদ্দিনের বিশাল অবদান ছিল। আকন সাহেবরা রাজনীতি করেও এগুলো কেন ভুলে যান আমি বুঝতে পারি না। এবং 2008 সালের নির্বাচনের একটা ঘটনা আপনাদেরকে জানাই। 2008 সালে আপনারা জানেন যে বিএনপি মাত্র 30 সিটে জয়লাভ করেছিল, বা আমি যেটাকে বলি 30 সিটে তাদেরকে জয়লাভ করতে দেয়া হয়েছিল। তার মধ্যে আশ্চর্যজনকভাবে লক্ষ্মীপুরের 4টা আসনেই বিএনপি জয়লাভ করেছিল, 4টায় 4টা। তো আমি এটা খুব কৌতূহল হয়েছিল আমার। তো একজন সাংবাদিক হিসেবে, পলিটিক্যাল অ্যানালিস্ট, লেখালেখি করি, এটার জন্য আমি জানবার চেষ্টা করেছিলাম যে লক্ষ্মীপুরে কি এমন ঘটনা ঘটেছিল যাতে 4 সিটে বিএনপি জিতল। তো সেখানকার একজন এমপি, ইচ্ছে করে নাম বলছি না কারণ তার সমস্যা হতে পারে, তার সাথে আমি একদিন দীর্ঘ আলোচনা করলাম এবং শুনলাম যে নির্বাচনের সপ্তাহখানেক আগে পর্যন্ত সেখানে যে সেনাবাহিনীর দায়িত্বে ছিল সেই সময় একজন ব্রিগেডিয়ার সাহেব সম্ভবত ছিলেন, তিনি সমস্ত বিএনপি পন্থী চেয়ারম্যানদের অ্যারেস্ট করার নির্দেশ দিয়েছিলেন এবং বেশ কিছু অ্যারেস্ট হয়েছিলেন এবং বাকিরা পালিয়ে গেছিলেন। তো তখন এমপি সাহেবরা, মানে যারা নির্বাচন করছিলেন বিএনপির, তারা বুঝতে পারলেন যে এই অবস্থায় নির্বাচন করলে তাদের ভরাডুবি হবে, কারণ ভোটাররা পালিয়ে থাকবেন এবং যারা পোলিং এজেন্ট তাদেরকে পাওয়া যাবে না। সৌভাগ্যবশত একজন এমপির জিওসি যিনি ছিলেন, একজন জিওসির সাথে তার কোনো একটা পারিবারিক সম্পর্ক ছিল। তিনি সেই জিওসি কে ফোন করলেন এবং তিনিও পালিয়েছিলেন তখন, মানে 4 জন এমপি যারা ইলেকশন করছেন তারাও তখন পালিয়ে আছে। তো সেই ভদ্রলোক ফোন করলেন জিওসি কে, ফোন করে বললেন যে আমরা তো পালিয়ে আছি। তো তখন সেই জিওসি বললেন ঠিক আছে, আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে ডিজিএফ এর একজন কর্নেলকে পাঠাই সরেজমিনে অবস্থা দেখবার জন্য। তো সেই কর্নেল গিয়ে তাকে ফোন করলেন, ফোন করার পরে সেই ভদ্রলোক বললেন, দেখা করতে বললেন। সেই ভদ্রলোক বললেন আমি দেখা করবো, আমার নিরাপত্তা কোথায়? বলে আপনি চিন্তা করবেন না, আমাকে বলা হয়েছে আপনাদের নিরাপত্তা দেওয়ার জন্য। তো সেই ভদ্রলোক, মানে এমপি যিনি কন্টেস্টেন্ট, তিনি বললেন আমাকে যে রাতের বেলা গাছের পিছনে লুকিয়ে তিনি দেখছিলেন যে আসলে নিরাপদ কিনা। আমি অবস্থাটা বোঝাতে চাচ্ছি আপনাদেরকে, যে ইলেকশনের অবস্থাটা এমপি সাহেবরা দেখছেন, যারা ইলেকশন করবেন লুকিয়ে দেখছেন যে ওখানে যাওয়া তার জন্য নিরাপদ কিনা। তারপরে তিনি মনে করলেন যে নিরাপদ, তারপরে তিনি গেলেন এবং সেই কর্নেল সাহেবকে বললেন যে আমাদের এই অবস্থা, আমরা কেউ নির্বাচন করতে পারছি না, সব চেয়ারম্যানরা পালিয়ে গেছে। তো তিনি বললেন আপনি চেয়ারম্যানদের আসতে বলেন। তো চেয়ারম্যানরাও তখন বনে বাজারে পালিয়েছিলেন, বিএনপি পন্থী চেয়ারম্যানরা। তো তারাও এমপি সাহেবের ভরসা পেয়ে তারা আসলেন চেয়ারম্যানরা, এবং সেই কর্নেল সাহেব বললেন যে আপনাদের কোনো চিন্তা নেই, অন্তত আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, জিওসি নির্দেশ দিয়েছেন এখানে অন্তত ফেয়ার নির্বাচন করবার জন্য। তখন কর্নেল সাহেব বললেন যে আমি কালকে দিনের বেলা আসবো, আপনি দিনের বেলা আসবেন, ওই এমপি কন্টেস্টেন্টকে বললেন। তো দিনে আসলেন। তো দিনে এসে তিনি হ্যান্ডশেক করলেন জনগণের সামনে এবং তিনি গাড়িতে ওঠার সময় সেই এমপি কন্টেস্টেন্টকে একটা স্যালুট দিয়ে চলে গেলেন। এই যে স্যালুট দিয়ে চলে গেলেন, তখন জনগণের মধ্যে আস্থা আসলো
যে আমরা ভোট দিতে পারবো। এবং তারপরে লক্ষ্মীপুরে শুধুমাত্র একটা ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন 2008 সালে হয়েছে। আমি এই কথাটা এই জন্য বললাম আপনাদেরকে যে প্রশাসনের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ, প্রশাসন কি সিগন্যাল দিচ্ছে এটা কতটা গুরুত্বপূর্ণ এটা বলার জন্য। আমাদের ভুলে গেলে চলবে না যে 2008 সালে ডিলিমিটেশন করা হয়েছিল শুধুমাত্র আওয়ামী লীগকে জিতানোর জন্য। এমন ভাবে ডিলিমিটেশন করা হয়েছিল যাতে করে আওয়ামী লীগ একটু সহজে জিততে পারে। দুর্ভাগ্যবশত সেই সময় ইলেকশন কমিশনে যারা ছিলেন তার মধ্যে একজন কিন্তু বর্তমান সরকারের উপদেষ্টা। তো আমি আশা করতে চাই তিনি পূর্বের ভুল থেকে শিক্ষা নিয়েছেন, এবার ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন করবেন, কারণ ওবার তো তারা আওয়ামী লীগকে জেতানোর চেষ্টা করেছিলেন। কাজেই আমি কাউকে বলতে শুনে যে ইউনিশ সরকার অথর্ব ফখরুদ্দিন সরকার খুব ভালো ছিল, তারা এত তাড়াতাড়ি ইতিহাস ভুলে যায়। তাদের মনে হয় ফখরুদ্দিন সরকারের সঙ্গে বললেন আকন সাহেব মিলিটারি ফখরুদ্দিন সরকারের কথা শুনতো, খুব ভুল। ফখরুদ্দিন সাহেব মিলিটারি কথা শুনতে। এইসব ভুল ধারণা করলে রাজনীতিবিদ হতে পারবেন না আপনারা। ইতিহাস জেনে রাজনীতি করেন। ফখরুদ্দিনকে বসিয়েছিল মিলিটারি, উনি মিলিটারি ওনার কথা কি শুনবে, উনি মিলিটারিকে জি হুজুর করে চলতেন। এটাই ছিল সেই সরকার, এবং তার পিছনে ছিল ভারত, সামনে ছিল ফখরুদ্দিন মঈনুদ্দিন, পিছনে ছিল দিল্লি। এই কথাটা বলা প্রয়োজন আগামী নির্বাচনটা বোঝার জন্য। শেষ পুরনো আলোচনা, এবার বর্তমান সরকারের চ্যালেঞ্জগুলোতে আমি একটু আসি। আমি আসলে খুব তাত্ত্বিক আলোচনা করতে যাচ্ছি না, তাত্ত্বিক আলোচনা আমরা যিনি কিনোট স্পিকার তার কাছ থেকে শুনেছি। কাজে আমি কিছু প্র্যাকটিক্যাল আলোচনা করতে চাচ্ছি নির্বাচন নিয়ে। প্রথমেই হচ্ছে যে দলীয় ভাবধারার যে প্রশাসন তৈরি হয়েছে গত 16 বছরের ফ্যাসিস্ট আমলে, সেই দলীয় ভাবধারার প্রশাসন কি ইউনিশ সরকার মুক্ত করতে পেরেছেন, ক্লিন করতে পেরেছেন? আমার বিবেচনায় পারেন নাই। তো যদি না পেরে থাকেন তাহলে ওই দলীয় ভাবধারার প্রশাসন দিয়ে আপনি কিভাবে একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন করবেন? এটা আমার প্রশ্ন, একজন নাগরিক হিসেবে, একজন ভোটার হিসেবে আমার প্রশ্ন। তো অনেকগুলো কাজ করতে পারতেন এই সরকার, যেটা করেন নাই। ওনারা প্রায় 1.5 বছর সময় পেয়েছেন, সেই সময়ের মধ্যে শর্ট ট্রেনিং দিয়ে কেন 10,000 নতুন পুলিশ নিয়োগ দেয়া গেল না এটার জবাব আমার জানা নেই। আমি নিজে সরকারে ছিলাম, 5 বছর ছিলাম সরকারে, সরকারের নিয়ম কানুন জানি, এবং তাতে আমি মনে করি এটা সম্ভব ছিল। একটা শর্ট ট্রেনিং দিয়ে 10,000 পুলিশ কনস্টেবল এবং এসআই পর্যন্ত নেওয়া সম্ভব ছিল। হয়তো অ্যাসিস্ট্যান্ট কমিশনার করা যেত না, স্পেশাল অ্যাসিস্ট্যান্ট কমিশনার করা হয়তো ডিফিকাল্ট হতো, কিন্তু এসআই পর্যন্ত নিয়োগ না দেওয়ার কোনো কারণ আমি দেখি না। এবং তা যদি পেতাম, আমি যদি পুলিশ নিয়োগ দিতে পারতাম, সেখানে হয়তো অনেক জুলাই যোদ্ধারা যোগদান করতেন, এবং সেই প্রশাসন তারা ওন করত এই জুলাই বিপ্লবটাকে, এবং এই বিপ্লবকে যেহেতু তারা ওন করত সেই কারণে তারা একটা ক্রেডিবল ইলেকশনের জন্য কাজ করত। ইউনূস সাহেবরা এটা বুঝলেন না কেন আমি বুঝতে পারি না। কাজে আমি মনে করি এই সরকারের এটা একটা বড় ব্যর্থতা যে তারা একে তো প্রশাসনকে সাজাতে পারেন নাই, মুক্ত করতে পারেন নাই